হ্যালো, ওয়েলকাম টু সলিউশন একাডেমি। আজকের ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019-এর জিকের অল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের প্রথম কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। তাহলে আজকের প্রথম কোশ্চেনটি হলো, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 19 নম্বর ধারা, 14 নম্বর ধারা, 32 নম্বর ধারা এবং 356 নম্বর ধারা। কোনটাকে ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? তাহলে 32 নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? হার্ট অ্যান্ড সোল। 32 নম্বর ধারাকে হৃদয় ও আত্মা বলেছেন। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকার 6টি। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকার 6টি। সংবিধান প্রতিকারের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, আর্টিকেল 32। 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট ও 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট লেখ অথবা রিট জারি করা যেতে পারে। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 62 বছর ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 65 বছর। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? এখান থেকে আমরা জানতে পারলাম ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় অথবা পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি উল্লেখ আছে এবং ভারতীয় সংবিধানের মোট মৌলিক অধিকার কটি? 6টি। সংবিধান প্রতিকারের অধিকার অথবা রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস কত নাম্বার ধারা? আর্টিকেল 32 এবং 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট লেখ অথবা রিট জারি করতে পারে এবং হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 62 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 65 বছর। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? বেগুনি, কালো, নীল, লাল। তাহলে মহাকাশচারী কোনো মহাকাশচারী আকাশের রং দেখবে কালো। একজন মহাকাশচারীর কাছে আকাশ নীলের পরিবর্তে কালো দেখায়, কারণ বাইরের মহাকাশে সূর্যের আলো ছড়িয়ে দেওয়ার এমন কোনো বায়ুমণ্ডল নেই। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, জিও স্টেশন ফর মোবিলিটি, গ্লোবাল সিস্টেম ফর মোবিলিটি, জিও স্যাটেলাইট ফর মোবাইল। তাহলে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। তাহলে আর অন্য কিছু ইয়েগুলো দেখা যাক। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিআরএস, জেনারেল পকেট রেডিও সার্ভিস, এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন, আইএমইআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, আইভিআরএস ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম, সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এলটি লং টার্ম এভলিউশন, ভোল্টি ভয়েস ওভার টার্ম এভলিউশন, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? সিসু, হুয়াংহো, গঙ্গা, ইয়াংজে। তাহলে এশিয়ার বৃহত্তম নদীটি হলো কোনটি? ইয়াংজে। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজে, এশিয়ার দীর্ঘতম নদী এবং গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
এটি বলেছে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিল? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান। তাহলে জিন্দা পীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব। আলমগীর উপাধি ঔরঙ্গজেব, প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো শাহজাহানকে। তাহলে আলমগীর উপাধি কে নিয়েছে, কার ছিল? ঔরঙ্গজেবের। প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হতো? শাহজাহানকে বলা হতো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হতো হয়? সিলভার, ব্রোমাইড, হাইড্রোকুইনন, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট। তাহলে ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড, এসজিবিআর। সিলভার ব্রোমাইড, এসজিবিআর। নিচের কোনটিকে বাদামি কয়লা অথবা ব্রাউন কোল বলে? অ্যান্থ্রাসাইট, লিগনাইট, কোক, বিটুমিনাস। তাহলে কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলে? লিগনাইটকে বলা হয়। অ্যান্থ্রাসাইট হলো সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানের কয়লা ও উজ্জ্বল কালো রঙের কয়লা। কার্বনের পরিমাণ থাকে প্রায় 85 থেকে 90%। পিট কয়লা হলো সর্বাপেক্ষা নিকৃষ্ট মানের কয়লা। এই কয়লা কার্বনের পরিমাণ সবচেয়ে কম। ভারতে বিটুমিনাস কয়লা সর্বাধিক পাওয়া যায়। তাহলে অ্যান্থ্রাসাইট হলো সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানের ও উজ্জ্বল রঙের কয়লা। এই কয়লায় কার্বনের পরিমাণ থাকে প্রায় 85 থেকে 90%। পিট কয়লা হলো সর্বাপেক্ষা নিকৃষ্ট মানের কয়লা। এই কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম এবং ভারতে বিটুমিনাস কয়লা সর্বাধিক পাওয়া যায়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। রামধনু কেন হয়? আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য, আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য, আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। তাহলে রামধনু হয় আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রামধনু। তাহলে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রামধনু। বহুবর্ণী বা মিশ্র আলোর বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। বহুবর্ণী বা মিশ্র আলোর বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। ও তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অভ্র, ক্যাডমিয়াম, সুতি কাপড়, অ্যাসবেস্টস। তাহলে অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অ্যাসবেস্টস। অগ্নি প্রতিরোধক পোশাক অ্যাসবেস্টস ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়। অগ্নি প্রতিরোধক পোশাক অ্যাসবেস্টস ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উগান্ডা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এগুলো অপশানে আছে। তাহলে এখান দিয়ে কোনটা হবে? উগান্ডা। বানরের দেহে সর্বপ্রথম জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তাহলে কার দেহে সর্বপ্রথম জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়? বানরের দেহে সর্বপ্রথম জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ দেবনাথ, আশাপূর্ণা দেবী। তাহলে অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন, কে পরিচিত ছিলেন? অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস বড় দিদি
পরিণীতা, পল্লী সমাস, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাসগুলো কি কি? বড় দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বরদৌলি আন্দোলন। তাহলে বরদৌলি আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়। ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। এই সর্দার উপাধিটা কবে পেয়েছিল? বরদৌলি আন্দোলনের সময়। এই বরদৌলি আন্দোলনের সময় তিনি সর্দার উপাধিটা পেয়েছিলেন। 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। রাষ্ট্রীয় একতা দিবস প্রতি বছর 31শে অক্টোবর অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। তাহলে রাষ্ট্রীয় একতা দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়? 31শে অক্টোবর। এবং এই দিনটাই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, এই জন্য এই দিনটিকেই পালন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস। রাষ্ট্রীয় একতা দিবস প্রতি বছর 31শে অক্টোবর, 31শে অক্টোবর পালন করা হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টলুইন, বিউটেন, প্রোপেন, ফেনল। তাহলে স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টলুইন। টলুইন থেকে প্রস্তুত করা হয় স্যাকারিন। টলুইন থেকে প্রস্তুত করা হয় স্যাকারিন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদের কি ক্ষতি হয়? দুর্বল দাঁত, অ্যানিমিয়া, গোয়াটার, ক্ষুধামান্দা। তাহলে খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদের কি ক্ষতি হয়? দুর্বল দাঁত হয়। গলগণ্ড হয় আয়োডিনের অভাবের কারণে। তাহলে গলগণ্ড রোগটি কি জন্য হচ্ছে? আয়োডিনের অভাবে হচ্ছে। লোহিত রক্তকণিকা অভাবে হয় অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। তাহলে লোহিত রক্তকণিকার অভাবে হয় অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলে? পৃথিবী, প্লুটো, ইউরেনাস, শনি। তাহলে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলে পৃথিবীকে। তাহলে নেক্সট কোশ্চেন, তাহলে এটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। এই সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তাহলে কাকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে বলা হয়। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর অবস্থান তৃতীয়। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর অবস্থান তৃতীয়। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর অবস্থান কত? তৃতীয়। এবং সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ব্যারোমিটার পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব গরম পড়বে, অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে, ঠান্ডা হবে, খুব ঝড় হবে। তাহলে ব্যারোমিটার পাঠ হঠাৎ কমে গেলে আবার কি পরিবর্তন হবে? খুব ঝড় হবে। ব্যারোমিটার পাঠ ধীরে ধীরে হ্রাস পেলে দ্রুতই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, কেননা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে হ্রাস পেলে বা কমে গেলে দ্রুতই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, কেননা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ব্যারোমিটার পাঠ দ্রুত হ্রাস পেলে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়। ব্যারোমিটার পাঠ দ্রুত
হ্রাস পেলে, ব্যারোমিটার পার্ট দ্রুত হ্রাস পেলে, ব্যারোমিটার পার্টটা যখন দ্রুত হ্রাস পাচ্ছে তখন ঝড়ের সম্ভাবনা তৈরি হয়, কেননা নিম্নচাপ তৈরি হয়। তাহলে এখান থেকে কি মনে রাখবে, ব্যারোমিটার পাত যখন আস্তে আস্তে ধীরে ধীরে কমছে তখন দ্রুত বৃষ্টির সম্ভাবনা থাকছে, কেননা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যারোমিটার পাতটা যখন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে কমছে, তখন দ্রুত বৃষ্টির সম্ভাবনা আছে তৈরি হয়, কেননা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর ব্যারোমিটার পাত দ্রুত হ্রাস পেয়ে যাচ্ছে বা ব্যারোমিটার পাতটা খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে, তাহলে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়, কেননা নিম্নচাপ তৈরি হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নিচের কোনটি যমজ শহর নয়? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, দিল্লি, নিউ দিল্লি, কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল। তাহলে এখানে বলেছে নিচের কোনটি যমজ শহর নয়? দিল্লি ও নিউ দিল্লি। গুয়াহাটি ও দিসপুর, বিজয়ওয়াড়া, গুন্টুর, কটক ও ভুবনেশ্বর, আহমেদাবাদ ও গান্ধীনগর প্রভৃতি যমজ শহর। তাহলে কয়েকটি যমজ শহরের নামগুলো জেনে নেওয়া যাক। গুয়াহাটি ও দিসপুর, বিজয়ওয়াড়া ও গুন্টুর, কটক ও ভুবনেশ্বর, আহমেদাবাদ ও গান্ধীনগর প্রভৃতি একটি যমজ শহর, যমজ শহর। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কাইজারি হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধী, দাদাভাই নওরোজি, পণ্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে কাইজারি হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধীকে বলা হতো। কাইজারি হিন্দ, কাইজার ই হিন্দ মহাত্মা গান্ধীকে প্রদান করা হয়েছিল। কাইজারি হিন্দ উপাধিটি মহাত্মা গান্ধীকে প্রদান করা হয়েছিল। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? বেজিং, টোকিও, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, বার্লিন। তাহলে 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? টোকিওতে। অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় 776 খ্রিস্টপূর্বাব্দে। অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় 776 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় 1896 সালে। প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় 1896 সালে গ্রিসের অ্যাথেন্সে। গ্রিসের অ্যাথেন্সে আসন্ন অলিম্পিক কোথায় আয়োজিত হবে? প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় 1896 সালে গ্রিসের অ্যাথেন্সে। গ্রিসের অ্যাথেন্সে, গ্রিসের অ্যাথেন্সে আসন্ন অলিম্পিক, আসন্ন অলিম্পিক কোথায় আয়োজিত হবে তালিকা এটি দেওয়া হয়েছে। এই অলিম্পিক এবং আয়োজক কোথায় হবে? তাহলে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক ফ্রান্সের প্যারিসে হবে। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হবে। 2032 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে? অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? 100তম, 103তম, 102তম, 101তম। তাহলে ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? 100তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। ভারতীয় সংবিধানের 101তম সংশোধনীর মাধ্যমে দেশে জিএসটির সূচনা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের 101তম সংশোধনীর মাধ্যমে দেশে জিএসটির সূচনা হয়েছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মানবদের সবচেয়ে বড় অঙ্গ অথবা অর্গানের নাম কি? মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি, লিভার। তাহলে মানবদের সবচেয়ে বড় অঙ্গ হলো লিভার। মানবদের সবচেয়ে বড় অঙ্গ লিভার বা যকৃৎ। মানবদের সবচেয়ে বড় অঙ্গ লিভার বা যকৃৎ। সবচেয়ে বড় বাহ্যিক অঙ্গ হলো ত্বক।
সবচেয়ে বড় বাহ্যিক অঙ্গ হলো ত্বক। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। তাহলে সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয় এবং লর্ড উইলিয়াম বেন্টিং ফাদার অফ ওয়েস্টার্ন এডুকেশন অফ ইন্ডিয়া নামে পরিচিত। তাহলে সতীদাহ প্রথা কে রদ করছে? লর্ড উইলিয়াম বেন্টিং। কবে রদ হয়? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়। লর্ড উইলিয়াম বেন্টিং ফাদার অফ ওয়েস্টার্ন এডুকেশন অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারী জল অথবা হেভি ওয়েটার কি? খনিজ মিশ্রিত জল, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল, ওজোন গ্যাস মিশ্রিত জল। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। ভারী জল বা হেভি জল ওয়াটার কি? হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। তাহলে ভারী জল হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। ডিউটেরিয়াম অক্সাইড, ডিউটেরিয়াম অক্সাইড ডিজেডো, যা ভারী জল নামেও পরিচিত। হাইড্রোজেনের 3টি সমস্থান্তিক আইসোটোপ আছে, যথা H11, এটা হবে H11, H11, H21, H31। হাইড্রোজেনের 3টে সমস্থান্তিক বা আইসোটোপ আছে, যথা H11, H21, H31। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, ঋষি অরবিন্দ ঘোষ, অ্যানি বেসান্ট। তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। প্রভার্টি অ্যান্ড আনবিটাস্ট রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছেন দাদাভাই নওরোজি। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছেন দাদাভাই নওরোজি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 22শে ডিসেম্বর, 4ঠা জানুয়ারি, 22শে সেপ্টেম্বর, 21শে জুন। তাহলে সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়েছে, সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব 4ঠা জানুয়ারি। অপশানে 4ঠা জানুয়ারি ছিল, তাই এটি সঠিক উত্তর ছিল। 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। তাহলে অপসূর অবস্থান কাকে বলছে? যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি। অপসূর তার মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। কত? 15,20,00,000 কিলোমিটার। কবে হয়? 4ঠা জুলাই। এই দিনটিকে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। অপসূর অবস্থান। অনসূর অবস্থান কবে বলা হয়? যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম। কত তারিখে হয়? 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। কত? 14,70,00,000। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। তাহলে অপসূর অবস্থান কবে কাকে বলা হচ্ছে? সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে বেশি দূরত্ব কত তারিখে? 4ঠা জুলাই। কত কিলোমিটার? 15,20,00,000 কিলোমিটার। এবং অনসূর অবস্থান কবে বলা হচ্ছে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেদিন সবচেয়ে কম। কত তারিখে হয়? 3রা জানুয়ারি। কত কিলোমিটার হয়? প্রায় 14,70,00,000 কিলোমিটার। এই দিনটিকে পৃথিবীর অনসূর অবস্থান বলা হচ্ছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
লন টেনিস, বিলিয়ার্ডস, বক্সিং, গলফ। তাহলে জ্যাব কথাটি বক্সিং খেলার সাথে যুক্ত। মেরিকম বক্সিং খেলার সাথে যুক্ত, তার আত্মজীবনী আনব্রেকেবল। মেরিকম একজন বক্সিং খেলার সাথে যুক্ত নাম, তিনি তার আত্মজীবনী গ্রন্থের নাম হলো আনব্রেকেবল। 1 GB ইজিক্যাল টু কত বাইটস? 10⁻³ বাইটস, 10⁻12 বাইটস, 10⁹ বাইটস, 10⁻6 বাইটস। তাহলে 1 GB ইজিক্যাল টু 10⁹ বাইটস। 1 MB ইজিক্যাল টু 10⁶ বাইট। 1 MB। 1 MB ইজিক্যাল টু 10⁶ বাইট। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কিত করেছিলেন? সাউথ আফ্রিকা, ইসরায়েল, মালদ্বীপ, রাশিয়া। তাহলে 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপ্রধান প্রধান অতিথির স্থান অলঙ্কিত করেছিলেন? সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি প্রধান স্থান এ অলঙ্কিত ছিলেন, অতিথির স্থানে অলঙ্কিত ছিলেন। প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি তালিকা। 1950 সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো। 1950 সালে 1950 সালে প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো ছিলেন। 2020 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো 2023 সালে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি। আবদেল ফাত্তাহ আল সিসি। আল সিসি। 2024 সালে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? স্যার প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার, লর্ড মাউন্টব্যাটেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। তাহলে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? স্যার প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসে। তাহলে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? 1946 সালে। ক্যাবিনেট মিশনের সদস্যগণ কতজন ছিলেন? 3 জন ছিলেন। প্রধান পদাধিকারী ছিলেন স্যার প্যাথিক লরেন্স এবং স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে ক্যাবিনেট মিশনের সদস্যগণ কে কে ছিলেন? স্যার প্যাথিক লরেন্স, ইনি ছিলেন প্রধান পদাধিকারী, এবং স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? হকি, ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস। তাহলে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? হকি খেলার সাথে যুক্ত ছিল। ফুটবল খেলার সাথে সম্পর্কিত কাপ অথবা ট্রফি। ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। রোভার্স কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত। BC রায় ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত। ফেডারেশন কাপি ফুটবল খেলার সাথে যুক্ত। উইফা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। কোপা আমেরিকা ফুটবল খেলার সাথে যুক্ত। নেহেরু কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। তাহলে এগুলো সব ফুটবল খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি। ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, BC রায় ট্রফি, ফেডারেশন কাপ, উয়েফা কাপ, কোপা আমেরিকা, নেহেরু কাপ। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? এখানে একটুখানি এটা কাটা যাবে, এটা জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে
হয়েছিল? 1928, 1789, 1750, 1919। তাহলে জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল 1919 সালে। জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছিল 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ছিলেন লর্ড চেমসফোর্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক হত্যাকাণ্ডটি কবে ঘটেছিল? 1919 সালের 19 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? বর্ষাকালে, শীতকালে, গরমকালে, বসন্তকালে। তাহলে কোন ঋতুতে বলেছে আমাদের বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তাহলে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে। শীতকালে শরীর গরম রাখার জন্য বেশি ফ্যাট প্রয়োজন। এবং নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তি, ভরবেগ, বল, ক্ষমতা। তাহলে কিলোওয়াট এটি শক্তির একক, শক্তি, এনার্জি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মিজোরাম, গুজরাট। তাহলে কর্কটক্রান্তি রেখা উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে যায়নি। তাহলে আমাদেরকে জেনে নিতে হবে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে কর্কটক্রান্তি রেখা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরামের ওপর দিয়ে গেছে। তাহলে 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। সেগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরামের ওপর দিয়ে গেছে। সেটা এখানে লেখা রয়েছে। কর্কটক্রান্তি রেখা প্রায় মাঝখান দিয়ে ভারতকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করেছে। কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কোন কোন রাজ্যগুলি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এটা এখানে লেখা রয়েছে যে কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। সেগুলি হলো রাজ্যগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্ব, তেজস্ক্রিয়তা, এরোপ্লেনের গতিবেগ, বৈদ্যুতিক শক্তি। তাহলে ওডোমিটারের সাহায্যে
কি মাপা হয়? অতিক্রান্ত দূরত্ব। তাহলে ওডোমিটার। ওডোমিটার কি? ওডোমিটার হলো এমন একটি যন্ত্র যা একটি যানবাহন, যেমন একটি বাইসাইকেল অথবা সাইকেল বা গাড়ি দ্বারা ভ্রমণ করা দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচন, উগ্রপন্থী কার্যকলাপ, মহাকাশ বিজ্ঞান, মোবাইল পরিষেবা। তাহলে ভিভিপ্যাট কার সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচন। তাহলে ভিভিপ্যাট, ভিভিপ্যাট স্ট্যান্ডস ফর ভোটার ভ্যারিয়েবল পেপার অডিট ট্রায়াল। তাহলে ভিভিপ্যাটের ফুল ফর্ম কি? ভোটার ভোটার ভ্যারিফিয়েবল পেপার অডিট ট্রায়াল এবং এপিক স্ট্যান্ডার্ড ফর ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড। ইলেকটোরাল ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতীয় মহিলাদের মতো কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? পিটি উষা, উষা সচদেব, আশ্বিনী নাচাপ্পা, কর্ণম মালেশ্বরী। তাহলে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক জিতেছিলেন? কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী ভারোত্তোলক ছিলেন। ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম 2000 সালে সিডনিতে কোনো পদক জিতেছিলেন, অলিম্পিকে কোনো পদক জিতেছিলেন 2000 সালে সিডনিতে। তাহলে ভারতীয় প্রথম মহিলা যিনি অলিম্পিকে পদক জেতেন তিনি কে? কর্ণম মালেশ্বরী। পিভি সিন্ধু ব্যাডমিন্টন, প্রথম ভারতীয় মহিলা যিনি 2টি অলিম্পিক পদক জেতেন। তাহলে প্রথম ভারতীয় মহিলা যিনি 2টি অলিম্পিক জেতেন তিনি পিভি সিন্ধু, ইনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে ডি যাদব। তাহলে অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? কে ডি যাদব। 1952 সালে হেলসিঙ্কিতে আয়োজিত গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে তিনি ব্রোঞ্জ পদক জেতেন। তাহলে 1952 সালে হেলসিঙ্কিতে আয়োজিত গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে ব্রোঞ্জ পদক জেতে কে? কে ডি যাদব, প্রথম ভারতীয়। অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় অভিনব বিন্দ্রা। তাহলে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? অভিনব বিন্দ্রা। 2028 সালে বেইজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, হুমায়ুন। তাহলে ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর ফতেপুর সিকরি উত্তরপ্রদেশে প্রতিষ্ঠাটা করেছিলেন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
এটি বলেছে কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে? রাজি, কেদারনাথ, বাদাই হো, সঞ্জু। তাহলে কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে? সেটি কোনটি? রাজি। লিস্ট অফ 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2024 উইনার্স। সেরা সিনেমা ক্রিটিকস জোরাম। সেরা সিনেমা পপুলার 12 ফেল। এখানে একটু ভুল আছে এগুলো। সেরা সিনেমা পপুলার, এখানে একটু ভুল আছে। সেরা সিনেমা, আমি এগুলো বলে দিচ্ছি। সেরা সিনেমা পপুলার 12 ফেল। সেরা সিনেমা ক্রিটিকস জোরাম, এটা আছে। সেরা অভিনেতা রণবীর কাপুর, অ্যানিমেল, এটা আছে। সেরা অভিনেতা ক্রিটিকস বিভ্রান্ত বিভ্রান্ত মেসি 12 ফেল। সেরা অভিনেতা আলিয়া ভাট, সেরা অভিনেত্রী আলিয়া ভাট রকি অর রানী। সেরা অভিনেত্রী ক্রিটিকস শেফালি শাহ থ্রি অফ থ্রি অফ আস থ্রি অফ আস থ্রি অফ আস। তাহলে এখানে কোনটা লেখা নেই? এখানে লেখা নেই সেরা সিনেমা পপুলার। সেরা সিনেমা পপুলার, সেরা সিনেমা পপুলার 12 ফেল। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে গ্রিস কার্নাট কিসের সাথে যুক্ত ছিলেন? বিজ্ঞান, জাদুবিদ্যা, নাটক, খেলা। তাহলে গ্রিস কার্নাট কিসের সাথে যুক্ত ছিলেন? নাটকের সাথে যুক্ত ছিলেন, নাটক। গ্রিস কার্নাট 4 দশকের বেশি সময় ধরে নাট্যচর্চার সাথে যুক্ত ছিলেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছিলেন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দি ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? বিমল জানান, অমিতাভ ঘোষ, অনুরাগ মাথুর, দীপক চোপড়া। তাহলে বিমল জানান। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? বিমল জালান। তাহলে নেক্সট কোশ্চেন, তাহলে এটি বলেছে আই ডু হোয়াট আই ডু শীর্ষক বইটি লিখেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাহলে আই ডু হোয়াট আই ডু শীর্ষক বইটি লিখেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? শেরশাহ, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর। তাহলে এটি করেছিলেন আকবর। আর মনসব কথাটির অর্থ কি? পদ মর্যাদা। এখানে এটাই লেখা রয়েছে, মনসব কথাটির অর্থ হলো পদ মর্যাদা। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? মার্মোলজি, পেমোলজি, পেরোলজি, অ্যান্থোলজি। তাহলে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পেমোলজি। কৃষি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টার্ম। ফ্লোরিকালচার, বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে ফ্লোরিকালচার বলে। পেমাম কালচার, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে পেমাম কালচার বলে। ভিটিকালচার, বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদনকে ভিটিকালচার বলে। সেরিকালচার, বাণিজ্যিকভাবে রেশম চাষকে। তাহলে সেরিকালচার কাকে বলে? এটি সেরা সিনেমা হয়ে যায়, এখানে একটু ভুল লেখা হয়েছে, সেরিকালচার হবে এটা। সেরি কালচার। তাহলে ফ্লোরিকালচার, বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন।
পেমাম কালচার বাণিজ্যিকভাবে ফল উৎপাদন, ভিটিকালচার বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন, সেরিকালচার বাণিজ্যিকভাবে রেশম চাষ। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এগুলো ফ্লোরিকালচার বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন, পেমাম কালচার বাণিজ্যিকভাবে ফল উৎপাদন, ভিটিকালচার বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন, সেরিকালচার বাণিজ্যিকভাবে রেশম উৎপাদন চাষ। তাহলে যদি বলে বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে কি বলা হয়? ফ্লোরিকালচার। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলা হয়? পেমাম কালচার। বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদনকে কি বলা হয়? ভিটিকালচার। বাণিজ্যিকভাবে রেশম চাষকে কি বলা হয়? রেশম কালচার বলা হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলে যে ভারতের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত ছিলেন? ভারতের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? পিনাকি চন্দ্র ঘোষ, বীরাপ্পা মৈলি, আন্না হাজারে, এম.এন. ভেঙ্কটচিলিয়া। তাহলে পিনাকি চন্দ্র ঘোষ লোকপাল রূপে নিযুক্ত হলেন। তাহলে নেক্সট এটি বলেছে ভারতের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নিচে কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাখন, দুধ, লেটুস, মাছ। তাহলে নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাছে পাওয়া যায়। মাছে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের অভাবে কুয়াশিরকর রোগ হয়। প্রোটিনের অভাবে কি রোগ হয়? কুয়াশিয়রকর রোগ হয়। প্রোটিনের অভাবে কুয়াশিয়রকর রোগ হয়। প্রোটিনের অভাবে কি হয়? প্রোটিনের অভাবে কুয়াশিয়রকর রোগ হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কে প্রথম ভারতের আয় নির্ধারণ করেন? দাদাভাই নওরোজি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সর্দার বল্লভভাই প্যাটেল, ভি.কে.আর. ডিরাও। তাহলে দাদাভাই নওরোজি। ভারতীয়দের মধ্যে দাদাভাই নওরোজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবে পরিচিত দাদাভাই নওরোজি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? হকি, বক্সিং, টেবিল টেনিস, ক্রিকেট। তাহলে স্মৃতি মান্ধানা ক্রিকেট খেলার সাথে যুক্ত। দু ও 2021 সালে আইসিসি উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিলেন স্মৃতি মান্ধানা। পঞ্চ কি? জীবাশ্ম, ছত্রাক, জীবদেহ, উদ্ভিদ। তাহলে পঞ্চ কি? একটি জীবদেহ। পঞ্চ হলো একটি প্রাণী। কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, লোহা ও ভিটামিন এ, ক্যালসিয়াম ও ভিটামিন সি, লোহা ও ভিটামিন সি। তাহলে লোহা ও ভিটামিন সি। লোহা ও ভিটামিন সির অভাবের কারণে দুধকে এখন সুষম খাদ্য বলে না। দুধে লোহা ও ভিটামিন সি পরিমাণে পাওয়া যায়। দুধে লোহা ও ভিটামিন সি ভালো পরিমাণে পাওয়া যায়। পাওয়া যায় না হবে এটা। দুধে লোহা ও ভিটামিন সি ভালো পরিমাণে পাওয়া যায় না, এই জন্য দুধকে সুষম খাদ্য হিসেবে বলা হয় না। দুধকে সুষম খাদ্য বলা যায় না, কেননা দুধে লোহা ও ভিটামিন সি পাওয়া যায় না। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, কর্ণাটক। তাহলে বন্দিপুর অভয়ারণ্য এটি অবস্থিত কর্ণাটকে। জোনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে। তাহলে জোনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। ভিতরকানিকা ম্যানগ্রোভ অবস্থিত উড়িষ্যাতে। উড়িষ্যায়। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।